কেন্দ্রীয় সরকারের গাড়ি চলতে গেলে এখন সমর্থনের চাকা লাগে, আর সমর্থন পেতে গেলে এখন মোটা টাকা লাগে। আপনারা জানেন, সিনেমাতে বন্ধু বন্ধুর জন্য কিডনি খুলে দেয়, আর বাস্তব জীবনে বন্ধু বন্ধুর কিডনি বেচে দেয়। আর আমি তো আরও এক কাঠি ওপরে গিয়ে বাস্তবের রাজনীতির কথা বলছি। এইখানে বন্ধুত্বের দাম তো দিতেই হবে। কিছু সময় ঘুরলেই বাজেট, আর বাজেট আসছে মানেই মধ্যবিত্ত সেখানে খেপে। নির্মলা দিদি আবার হাসছেন মুখটি চেপে, হিসেব করা হবে কাকে কি দেওয়া হবে একটু মেপে। তো এইখানেই আপনারা জানেন যে নির্বাচনে নরেন্দ্র মোদী এবারে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে যে দুজনের হাত ধরেছেন, যারা নরেন্দ্র মোদীকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছেন, সেই দুজনেই কিন্তু তাদের বন্ধুত্বের দাম একেবারে কড়ায় গন্ডায় বুঝে নিতে চলে এসেছেন। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেই দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং দুজনেই এই মুহূর্তে মোদী সরকারকে বলছেন যে ভাই, আমি তোমাকে দিয়েছি সাপোর্ট, এইবার তুমি আমাকে দাও নোট। আর সেভাবে দেখতে গেলে দুম করে তারা এসে যে এই সমস্ত দাবি করছে, নতুন তারা এসব কথা বলছেন, তা কিন্তু নয়। সেইভাবে দেখতে গেলে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার সভাতেই নীতিশ কুমার যে বক্তব্য রেখেছিলেন, সেখানে কিন্তু তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে এই বন্ধুত্ব, এই সমর্থন কোনোটাই বিনামূল্যে আসছে না। अब बिहार आज देश बहुत आगे बढ़ेगा। अब बिहार का भी तो सब काम हो ही जाएगा। जो कुछ भी बचा हुआ है उसको ही कर देंगे। सबसे पुराना इलाका है, तो इसीलिए हम लोग तो पूरे तौर पर हर तरफ से जो आप चाहिएगा उस काम के लिए हम लोग लगे रहेंगे। এইবারে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বিরাট বড় বিল নিয়ে এসেছেন কেন্দ্রীয় সরকারের কাছে, এবং তাদের আশা হচ্ছে নরেন্দ্র মোদী এবং নির্মলা সীতারামন তারা যেন এবারের বাজেটেই এই সমস্ত বিল তাদেরকে মিটিয়ে দেন। সংখ্যাগুলো আমি বলছি, শূন্য আবার গুনতে যাবেন না, তার কারণ গুনতে গেলে একেবারে কেলেঙ্কারি কাণ্ড হবে। টিডিপি মানে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দল নরেন্দ্র মোদীকে 16 জন এমপি দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছেন। তার বদলে এখন চন্দ্রবাবু নাইডু কত টাকার সাহায্য চাইছেন কেন্দ্রের কাছ থেকে? 1 লক্ষ কোটি টাকার। কত? হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 লক্ষ কোটি টাকার সাহায্য চাইছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। আর ওদিকে নীতিশ কুমার বিহারের, যিনি নরেন্দ্র মোদীকে 12 জন এমপি দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছেন, তিনি চাইছেন 30,000 কোটি টাকার সাহায্য। 30,000 কোটি মানে ব্যাপারটা হচ্ছে, একটু ভালোবেসে দেবে না তুমি? একটু তো সাহায্য করতেই হবে, বন্ধুত্ব যখন দিয়েছি একটু বিল তো মেটাতেই হবে। একটু ভালোবেসে তুমি যদি না দাও, তাহলে কে আর দেবে আমাকে বলো? বন্ধুই তো বন্ধুর পাশে এসে দাঁড়াবে সুখে দুঃখে, তাই না? কি তাই তো বন্ধু বন্ধু বন্ধু, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই। এবং এবারের বাজেটে যে দুজনে টাকা চাইছেন তা কিন্তু নয়, পরের বারের বাজেটেও নিশ্চয়ই তারা টাকা চাইবেন এবং আশা করবেন সেই বিল যেন মেটানো হয়। বিজেপির সমর্থক যারা রয়েছেন তারা একবার ভাবুন যে বিজেপির সরকারের এই উন্নয়নের টাকা কোথায় যাচ্ছে, কার উন্নয়নে কাজে লাগছে? অন্ধ্রপ্রদেশে, যাতে টিডিপি এবং চন্দ্রবাবু নাইডু পরের নির্বাচনে আবারও টিকে থাকতে পারেন। এই বিজেপির উন্নয়নের টাকা যাচ্ছে বিহারে, যাতে নীতিশ কুমার পরের নির্বাচনে আবারও জয়ী হয়ে ফিরে আসতে পারেন। এবং তারই সঙ্গে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এই যে 30,000 কোটি এবং 1 লক্ষ কোটি টাকা চেয়েছেন, এগুলো তো কোনো ব্যাপারই নয়। এর সঙ্গে আরও একটা জিনিস তারা চেয়েছেন, আর সেটা হচ্ছে তাদের রাজ্যকে স্পেশাল ক্যাটাগরি স্টেটাস দিতে হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই স্পেশাল ক্যাটাগরি স্টেটাসের বিষয়টা কিন্তু ফিনান্স কমিশন তুলে দিয়েছে, কিন্তু তারপরেও এখন অন্ধ্রপ্রদেশ আর বিহারের দাবি হচ্ছে যে না, আমাদের রাজ্যকে এই স্পেশাল ক্যাটাগরি স্টেটাসটা দিতেই হবে। এর আগের বার যখন এই নিয়ে কথা হয়েছিল, সেই কথোপকথনটা ছিল অনেকটা এইরকম। हम बीमारू नहीं हैं, दूसरी तरफ कहते हैं हमें ये दो, हमें वो दो, हमें ये चाहिए। अब तक जो विशेष राज्य का दर्जा प्राप्त है जिन राज्यों को, वो बीमारू थे क्या? आप अगर ये मानते हैं कि बीमारू होने पर ही विशेष राज्य का दर्जा दिया जाएगा तो बताइए। কিন্তু এখন স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস চাই তো চাই, বন্ধু যখন চেয়েছে দিতে তো হবে। এই বন্ধুর জন্য তো প্রাণও হাজির হয়ে যায়, এবং মোদির বন্ধুরা তো খুব স্পেশালি হন। এই যেমন দেখুন, কিছুদিন আগে একজনের ছেলের বিয়ে হলো, তো বিয়ের অনুষ্ঠানটা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টার, কিন্তু বিয়ে বাড়ি চললো প্রায় 1 বছর ধরে। সে যাই হোক, আমরা এই বন্ধুদের কথায় আসি। এই যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস চাইছেন তাদের রাজ্যের জন্য, এটা হয়টা কি? এর মাধ্যমে রাজ্যের কি সুবিধা হয়? কি সুবিধা হয় না, একটা রাজ্যে অনেক প্রকল্প থাকে,
থাকে যে প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলে টাকা দিয়ে চালায়, সেখানে হয়তো দেখা যায় কেন্দ্রীয় সরকার 60% টাকা দিচ্ছে আর রাজ্য সরকার 40% টাকা দিচ্ছে। কিন্তু স্পেশাল ক্যাটাগরি স্টেটাসের যে রাজ্যগুলো, সেখানে এই ধরনের প্রকল্পে 90% টাকা দেবে কেন্দ্রীয় সরকার, এবং সেই টাকা ওই স্পেশাল স্টেটাসের রাজ্য যদি নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে না পারে তাহলেও সেটা বাতিল হয়ে যাবে না বা ল্যাপস করে যাবে না, বরং সেই টাকাটা পরের বছরে যে টাকা পাওয়ার কথা তার সঙ্গে জুড়ে যাবে। তার মানে সরকারি একটা কলের জল, সেখান দিয়ে সরকারি টাকা কলকল করে বয়েই চলেছে। তার সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকারের টোটাল বাজেটের 30% বাকি সমস্ত রাজ্যগুলোর মধ্যে থেকে স্পেশাল ক্যাটাগরি স্টেটাসের রাজ্যের কাছে যাবে। টোটাল বাজেটের 30% চলে যাবে একটা রাজ্যের কাছে যদি তার কাছে স্পেশাল ক্যাটাগরি স্টেটাস থাকে। তারই সঙ্গে ধরে নিন সেই রাজ্যের ক্ষেত্রে ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, কাস্টমস সমস্ত কিছুতে হরে ধরে মোটামুটি 60 থেকে 70% ছাড়, এই রকম সমস্ত সুবিধা পাওয়া যায় এই স্পেশাল ক্যাটাগরি স্টেটাস হলে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু অলরেডি নীতিশ কুমারকে অর্থাৎ বিহারকে স্পেশাল ক্যাটাগরি স্টেটাস দেওয়া হবে না এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। স্পেশাল ক্যাটাগরি স্টেটাস দিতে অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার বিহারকে। এবং এইখানে দেখার বিষয় এটাই যে অন্ধ্রপ্রদেশকে সরকার এই বিষয় কি জানায়, এবং এই দুটো রাজ্যই যে আর্থিক সাহায্য চেয়েছে 30,000 কোটি এবং 1 লক্ষ কোটি, তার মধ্যে কেন্দ্রীয় সরকার কতটা দিতে পারে। দেখুন, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেরই কিন্তু মনোভাবটা অনেকটা এইরকমই ছিল যে তুমি যদি স্পেশাল ক্যাটাগরি স্টেটাস দিতে না পারো, নামটা যদি দিতে না পারো অসুবিধা নেই, ফিনান্স কমিশন তুলে দিয়েছে, তুমি এর আন্ডারে যাতে সুযোগ সুবিধা আসে সেইগুলো আমাকে একটু দিয়ে দাও, কি নামে ডাকবে সেটা তোমার ব্যাপার। চন্দ্রবাবু নাইডু বলেছিলেন, উই উইল হ্যাভ টু রিবিল্ড অ্যান্ড রিকনস্ট্রাক্ট অলমোস্ট all the institutions in our state, so we are far beyond the special category status। মানে আমার তো এমনি অনেক টাকা সাহায্য লাগবে, স্পেশাল ক্যাটাগরি স্টেটাসের কথা ছেড়েই দিলাম, এমনি আমার অনেক টাকা পয়সা দরকার। মানে মনোভাবটা এরকম যে তুমি চাল ভাজা বলবে না মুড়ি, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার পাতে কি পড়লো আর কতটা পড়লো সেটা আমি দেখে নেব। এবার কেন্দ্র এই স্পেশাল ক্যাটাগরি স্টেটাস দিতে চাইছে না, অতএব তাদের ওই 1 লক্ষ কোটি বা 30,000 কোটি নিয়ে নেগোসিয়েশনে বসতে হবে, কতটা কি তারা দিতে পারবেন সেই নিয়ে কথাবার্তা বলতে হবে। এইখানে কিন্তু আরেকটা বিষয় দেখা যেতে পারে, স্পেশাল ক্যাটাগরি স্টেটাস কেন্দ্র দিল না, ডিরেক্টলি প্রত্যক্ষভাবে কোনো সাহায্য করলো না কেন্দ্র, এটাও হতে পারে। পরোক্ষভাবে সাহায্য কিন্তু দেখা যেতে পারে, হয়তো বাজেটে এমন কোনো প্রকল্প ঘোষণা হতে পারে যার মাধ্যমে সব থেকে বেশি লাভবান বিহার বা অন্ধ্রপ্রদেশ হবে, বা যার মাধ্যমে সব থেকে বেশি টাকা বিহার বা অন্ধ্রপ্রদেশের কাছে গিয়ে ঢুকবে। এই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পারি, এই পরোক্ষ সাহায্যের বিষয়টাও কিন্তু সামনে উঠে আসতে পারে। এবং তারই সঙ্গে জানিয়ে রাখি, টিডিপি, চন্দ্রবাবু নাইডুর যে রাজনৈতিক দল টিডিপি, তাদের তরফ থেকে কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে দেখুন, এক্ষুনি আমাদের সব চাই না, আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি সরকারের দিকে, আমরা চাই আগামী 5 বছর ধরে একটা কনসিস্টেন্ট এবং কনস্ট্যান্ট সাহায্য যেন আমরা সরকারের কাছ থেকে পেতে থাকি, আমরাও যেন কনসিস্টেন্টলি এবং কনস্ট্যান্টলি ক্রমাগত 5 বছর ওই কেন্দ্রীয় সরকারের সাহায্যের হাত আমাদের দিকে আসছে এটা যেন আমরা দেখতে পাই। আপনারা জানেন যে কারোর কাছ থেকে যদি ক্রমাগত টাকা নিয়ে যাওয়া হয়, টাকা নিংড়ে নেওয়া হয়, তখন তাকে বলা হয় যে ক্যাশ কাউ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই রাজ্য দুটিও আগামী 5 বছরের জন্য মোটামুটি মোদিজির সরকারকে ক্যাশ কাউ হিসেবেই ব্যবহার করতে চান, 5 বছর ধরে ধন্যবাদ দিয়ে যেতে হবে। মানে ক্যাশ শুধু নয়, তারা কাইন্ডটাও বুঝে নেবেন। কিছুদিন আগে একটা সার্ভে হয়েছিল যেখানে বলা হচ্ছে যে আমাদের দেশের 48% ঘরে আয় কমেছে শেষ কয়েক বছরে, এবং তাদের যে সেভিং ছিল সেখানেও কিন্তু হাত দিতে হয়েছে, সেখান থেকেও তাদের খরচ হয়ে গেছে। আবার উল্টো দিকে দেখুন, এই যে একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে আসছে, সেখানেও কিন্তু একটা কথা উঠছে যে কেন্দ্রীয় সরকার যদি রেলের বাজেটটা আরেকটু বাড়াতে পারে, সেখানে যদি আরেকটু টাকা পয়সা দেওয়া হয়, তাহলে হয়তো পরিকাঠামো উন্নয়ন করা যাবে, তাহলে হয়তো মানুষকে সুরক্ষা দেওয়া যাবে, এতগুলো প্রাণহানি যাতে না হয় সেটা হয়তো দেখা যাবে। আমরা কিছুদিন আগে একটা পর্ব করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই জিএসটি বাবদ তারা কত টাকা আয় করছে, বিভিন্ন রাজ্যের তরফ থেকে কত টাকা আসছে, সেই ব্রেকআপের যে তথ্য সেগুলো ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করাটা কিন্তু সরকারি দপ্তর বন্ধ করে দিয়েছে। 2024 জুলাই মাস থেকে এই তথ্য তারা সামনে আনবেন না বলছেন, এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে এত টাকা সরকার আয় করছে জিএসটি বাবদ, এই সংখ্যাটা দেখলে অনেক সময় সাধারণ মানুষ রেগে যাচ্ছেন। তাদের মনে হচ্ছে যে এত টাকা তুমি নিয়ে নিচ্ছ ট্যাক্স হিসেবে, কই আমাদেরকে তুমি সেই অনুযায়ী পরিষেবা তো দিচ্ছ না, অথবা তুমি আমাদের কাছ থেকে বেশি ট্যাক্স নিচ্ছ, তুমি আমাদের একেবারে নিংড়ে নিচ্ছ। বিভিন্ন জায়গায় এই জিএসটি রয়েছে, একদম সব জায়গাতে আপনি জলের বোতল কিনতে যান কি আপনি
আপনি একটা ওষুধ কিনতে যান, সেখানেও আপনাকে জিএসটি দিতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে মধ্যবিত্তের সবসময় যেটা আশা বা দাবি থাকে সেটা হচ্ছে একটু যদি দামগুলো কমানো যায়, একটু যদি আমরা ট্যাক্সে ছাড় পাই, একটু এই যে মেডিকেলের ট্রিটমেন্ট, ওষুধ, চিকিৎসা সমস্ত কিছুতে এত যে টাকা পয়সা সেটা যদি একটু কমে, একটু যদি তেলের দাম কমে। আপনি দেখুন মধ্যবিত্ত মানুষজন কিন্তু একেবারেই বলেন না যে আমাকে মুক্ত করে দাও, সব বিনামূল্যে করে দাও, না, তাদের দাবি হচ্ছে একটু যদি আমার উপর থেকে চাপটা কমানো যায়, একটু যদি দাদা দামটা কমানো যায়। আমি জানি আশা করা পাপ, কিন্তু তারপরেও বলছি আশা করি নির্মলা সীতারামন এবারের বাজেটে হয়তো এই দিকটা একটু দেখবেন, মধ্যবিত্তের জন্য হয়তো কিছু সুরাহা আনবেন। তবে এখানে একদম শেষে এটা বলতেই হবে যে যদি দেখা যায় বাজেটে কেন্দ্রীয় সরকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে দিতে গিয়ে, পাল্টুরামকে দিতে গিয়ে আমাদের দিক থেকে পাল্টি খেয়ে গেল, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।